উসমান হাদির মতো হাসনাতের মৃত্যু হয়ে আজ গুলিবিদ্ধ হয়ে এই নিয়ে ঢাকায় ধ্বংসলীলা। দর্শক এখানে দেখতে পাচ্ছেন হাসনাত আব্দুল্লাহর কি অবস্থা হয়েছে এবং এই নিয়ে তার বক্তরা এই মুহূর্তে রাজপথে নেমেছে। গতকাল উসমান হাদির মৃত্যু হওয়ার পর আজকে এদিকে আজ উসমান হাদির চেয়েও খারাপ অবস্থা হয়েছে হাসনাত আব্দুল্লাহর। গতকাল উসমান হাদির মৃত্যু হওয়ার পর তারা আজকে এই মিশনটি কমপ্লিট করে রাজপথে আবারও অস্থিতিশীল পরিবেশ। ঢাকায় ধ্বংসলীলা চলছে এই মুহূর্তে। ফিরে এসেছে বাংলার মাটিতে ওসমান হাদি। তবে সেই ওসমান হাদি আর কোনোদিন কথা বলতে পারবে না। তবে ওসমান হাদির শেষ ইচ্ছেটুকু পূরণ করতে হবে আপনার আমার। বাংলাদেশের মাটিতে ভারতীয় আধিপত্যবাদ থেকে শুরু করে আর কোনো বিদেশি আধিপত্যবাদ, হাসিনা এবং ফ্যাসিবাদকে মেনে নিব না। ওসমান হাদির ছোট্ট আরো একটি ইচ্ছে ছিল, ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। শরীফ ওসমান হাদির শেষ খবর শোনার পর মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে। বাংলাদেশ ইজ আন্ডার টেররিস্ট অ্যাটাক। গতকাল জুলাইয়ের প্রথম সারির একটা জঙ্গি মারা গেছে। তার সেই মারা যাওয়ার সংবাদ প্রকাশ হবার পর থেকে সারা দেশব্যাপী মেসাকার হয়েছে। বিশেষ করে ঢাকায় একাধিক ঘটনা ঘটে গেছে। তার বাচ্চাই কুলাঙ্গারের বাচ্চা আতিক নজরুল এই স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা শুনছি নিজের লড়াই অসমাপ্ত রেখে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেছেন শরীফ ওসমান বিন হাদি। হাদির চলে যাওয়াটা সবচেয়ে বেশি যাদের ভোগাবে তারা হচ্ছেন ওসমান বিন হাদির স্ত্রী এবং সন্তান। উসমান হাদির ঘটনা নিয়ে সারা দেশেই তুলপার পরিস্থিতি। ইতিমধ্যে দেখতে পারি হাসনাত আব্দুল্লাহর উপর কঠিন প্রভাব পড়ে। সবাই সন্দেহ করছিল যে উসমান হাদির পর তাদের নেক্সট টার্গেট হাসনাত আব্দুল্লাহ, মানে সে গুলিবিদ্ধ হবে, তার খুবই খারাপ অবস্থা হবে, সবাই সন্দেহ করছিল। এখন দেখতে পাচ্ছি সেই সন্দেহটা আজকে বাস্তব হয়ে যায়। গতকালকে উসমান হাদি সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেছিলেন এবং এইটাকে কেন্দ্র করে আজকে সাধারণ জনতা, শিক্ষার্থী রাজপথে নামে এবং অনেক জায়গা ভাঙচুর করে ঢাকা প্রায় অচল করে দেয়। এখন দেখতে পারি আর সন্ধ্যার পর নতুন পরিস্থিতি এবং নতুন অনেক তথ্য আমাদের কাছে আসে। সবকিছু আপনাদেরকে ধারাবাহিকলি এই একটি নিউজের মাধ্যমে দেখাবো। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। নিজের লড়াই অসমাপ্ত রেখে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেছেন শরীফ ওসমান বিন হাদি। হাদির চলে যাওয়াটা সবচেয়ে বেশি যাদের ভোগাবে তারা হচ্ছেন ওসমান বিন হাদির স্ত্রী এবং সন্তান। স্ত্রীর কাছে স্বামী শুধু একজন জীবন সঙ্গী নন, বরং নিরাপত্তা, নির্ভরতা, ভালোবাসার উৎস। তিনি স্ত্রীর সবচেয়ে বড় সাপোর্টার। যার স্বামী নেই সেই শুধু বুঝতে পারেন স্বামীর গুরুত্ব কত। অন্যদিকে সন্তানের কাছে বাবা হচ্ছেন মরুর বুকে এক ছায়া দানকারী বটগাছের ন্যায়। কিন্তু আজ থেকে হাদির ছোট্ট সন্তানটির মাথার উপর থেকে বাবা নামক বটগাছের ছায়াটা সারা জীবনের জন্য সরে গেল। আমার ধারণা হাদির পরিবার এতে বিচলিত হবেন না খুব একটা, কারণ হাদি ছিলেন একজন যোদ্ধা। নিশ্চয়ই তিনি তার স্ত্রী সন্তানদের সেই শিক্ষা দিয়েই গেছেন কিভাবে প্রতিকূলতার মাঝে টিকে থাকতে হবে। হাদি একবার শত্রুদের উদ্দেশ্যে বলেছিলেন, মৃত্যুর ফয়সালা জমিনে না আসমানে হয়। আমি চলে গেলে আমার সন্তান লড়বে। হাদির সন্তান যখন বড় হবে তখন সে নিশ্চয়ই বুঝতে পারবে তার শরীরে একজন শহীদের রক্ত বইছে। অন্যদিকে হাদির স্ত্রীর কথাই ধরুন, হাদির গুলি লাগা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তাকে ক্যামেরার সামনে দেখাই যাচ্ছে না, কারণ হাদির স্ত্রী জানেন দুনিয়া ক্ষণস্থায়ী। তিনি পর্দার বরখেলাপ করে ক্যামেরার সামনে আসতে চান না। এই মহিষী নারী জানেন ৮০ বছরের জিন্দেগি পেরিয়ে গেলেই তার স্বামীর সাথে তার বেহেশতে মোলাকাত হবে। খোঁজ নিয়ে জানা যায় ওসমান হাদির স্ত্রী অত্যন্ত পর্দানশীল একজন নারী। তিনি যে কোনো অবস্থাতেই তার পর্দা নষ্ট করবেন না। এই কারণে তিনি কখনো ক্যামেরার সামনে আসেননি। একই কারণে ওসমান হাদির আম্মাকেও কেউ কখনো ক্যামেরার সামনে দেখেনি। হাদির পরিবার একটি আলেম পরিবার হিসেবে এলাকায় সুপরিচিত। কোরআন হাদিসের শিক্ষা, নৈতিকতা ও দ্বীনি আদর্শে গড়ে ওঠা এই পরিবারের প্রায় সবাই আলেম। হাদির বড় ভাই মাওলানা আবু বকর সিদ্দিক বরিশাল গুঠিয়ার ঐতিহ্যবাহী শরফুদ্দিন আহমেদ সেন্টু প্রতিষ্ঠিত জামে মসজিদের ইমাম ও খতিব। তার মেজ ভাই মাওলানা ওমর ফারুক ঢাকায় ব্যবসা করেন। ওসমান হাদির ৩ বোনের মধ্যে বড় বোনের স্বামী নলছিটি ফুলহরি আব্দুল আজিজ দাখিল মাদ্রাসার সুপার ও বাইপাস সড়কে আশরাফ আলী হাওলাদার জামে মসজিদের ইমাম মাওলানা আমির হোসেন। মেজ বোনের স্বামী মাওলানা আমিরুল ইসলাম ঢাকায় ব্যবসা করেন। আর ছোট বোনের স্বামী নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মনির হোসেন। হাদির গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার খাসমহল এলাকায়। তার বাবা ছিলেন প্রয়াত মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল হাদি। ফিরে এসেছে বাংলার মাটিতে ওসমান হাদি। তবে সেই ওসমান হাদি আর কোনোদিন কথা বলতে পারবে না। তবে ওসমান হাদির শেষ ইচ্ছেটুকু পূরণ করতে হবে আপনার আমার। বাংলাদেশের মাটিতে ভারতীয় আধিপত্যবাদ থেকে শুরু করে আর কোনো বিদেশি আধিপত্যবাদ, হাসিনা এবং ফ্যাসিবাদকে মেনে নিব না। ওসমান হাদির ছোট্ট আরো একটি ইচ্ছে ছিল, ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন।
এই কথাটা আমি বলতে পারিনি। এই হচ্ছে ওসমান হাদির একমাত্র রাজপুত্র, যাকে ওসমান হাদি একজন বিদ্রোহী বানাতে চেয়েছিল। আমরা যদি শহীদ হয়ে যাই, আমাদের সন্তানেরা লড়বে, তার সন্তানেরা লড়বে, কিয়ামত পর্যন্ত বাংলাদেশ নামক জমিন যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আজাদির সন্তানেরা লড়াই করবেই করবে। ওসমান হাদির এই চলে যাওয়া গর্বের সাথে বলতে চাই, আমরা সবাই আনন্দিত, কারণ ওসমান হাদি শহীদে মৃত্যুবরণ করেছে, সেই সাথে তিনি একজন বীর। একজন বীরের চলে যাওয়াই পুরো বাংলাদেশকে একবার নাড়াচাড়া করে দিয়েছে। বেঁচে থাকতে আমরা হয়তোবা ওসমান হাদিকে অনুভব করতে পারিনি, তবে তার চলে যাওয়াই আজ মানুষকে বারবার দেখিয়ে দিচ্ছে পুরো বাংলাদেশটাই একটি ওসমান হাদি। সেই হায়না নরপিশাচের টার্গেট ছিল ওসমান হাদি আর তার পরিবার। একটি হায়না নরপিশাচের দলের কাছে কখন একটি ছোট্ট বাচ্চাও রেহাই পায় না, সেও তাদের টার্গেটে পরিণত হতে পারে। আমরা হয়তোবা ওসমান হাদিকে বাঁচাইতে পারি নাই, তবে তার সন্তানের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। আপনি যদি বলেন যে আমার সারা জীবনের যেটুকুন সততা, সাহস, লড়াই, এটার দুনিয়ার সমস্ত শক্তি আমার আব্বা। ওসমান হাদির জীবন দিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলকে একত্রে করে দেখিয়ে দিয়েছে, শুধুমাত্র একটি দলের বিরুদ্ধে তাদের সংগ্রাম। আওয়ামী লীগ রে অথবা আওয়ামী লীগের কোন বিটিম সিটিম রে ক্ষমতায় রাখা আর কোন দায়বদ্ধতা আমাদের নাই। তিনি এখন সময় ঘোষণা করবেন, এই সময়ের মধ্যে সরকার তার সিদ্ধান্ত জানাবে, নইলে তারপরে বাংলাদেশের জনগণ তার সিদ্ধান্ত জানাবে। আজ সন্ধ্যা 6:05 এসে পৌঁছাবে বাংলাদেশের মাটিতে ওসমান হাদি। আগামীকাল বাদ জোহর মালিক মিয়া এভিনিউতে তার শেষ জানাজা অনুষ্ঠিত হবে, আর সেই জানাজাকে শপথ করেই বাংলাদেশের সংগ্রামী প্রত্যেকটি বিদ্রোহী মানুষ এক নতুন বাংলাদেশের সূচনা ঘটাবে, যেটা বাংলাদেশের নতুন করে আরেকটি ইতিহাসে পরিণত হবে। এই রাষ্ট্র ওসমান হাদিকে বাঁচাইতে পারে নাই, এই রাষ্ট্রের কাছ থেকে আমরা কি পাই সেটাই দেখার অপেক্ষায়। শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনে রাষ্ট্রীয় শোক ঘোষণা করছে। পদত্যাগের মিছিলেই শুধু ওসমান হাদির জীবনকে আমরা ফেরত পাবো না, পরিবর্তনের ফলেই হয়তোবা অন্য ওসমান হাদিরা বেঁচে যাবে। কথা বলে দেয়, আমার ভাই হাদি মারা গেছে, আর কোন সুশীলতা দেখাবো না। 5 লক্ষ আওয়ামী লীগের তুলতে পারি নাই, তুলতে পারলে আজকে আমাদের বাইরে মরতে হইতো না। আমাদেরকে ভিখারি ভাববেন না যে দয়া চাইবো, আমরা বিদ্রোহী, তাই অধিকার ছিনিয়ে নিতে জানি। ইতিহাস বদলায় না ভদ্রতায়, ইতিহাস বদলায় প্রতিবাদে। আমরা প্রশ্ন করি বলেই বিপদ, কারণ প্রশ্নই শাসনের সব থেকে বড় শত্রু। ইতিহাস সাক্ষী, যাদেরকে সবাই ছোট মনে করেছিল, একদিন তারাই পুরো চিত্রটাকে বদলে দিয়েছে। আমরা ভদ্র ছিলাম বলেই এতদিন তোরা টিকে ছিলি, ভদ্রতা শেষ হয়ে গেলে কি হয় সেটা ইতিহাস খুলে দেখ। আমাদের কণ্ঠ রোধ করলি, কথা বলতে দিলি না, এখন দেখ নীরবতায় চিৎকার করতে জানে। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। হাদির শেষ অসম্পূর্ণ স্বপ্নগুলোই সফল করা আপনার আমার পুরো বাংলাদেশের মানুষের দায়িত্ব। বাংলাদেশ ইজ আন্ডার টেররিস্ট অ্যাটাক। গতকাল জুলাইয়ের প্রথম সারির একটা জঙ্গি মারা গিয়েছে, তার সেই মারা যাওয়ার সংবাদ প্রকাশ হবার পর থেকে সারা দেশব্যাপী মেসাকার হয়েছে। বিশেষ করে ঢাকায় একাধিক ঘটনা ঘটে গেছে। বাংলাদেশের গণমাধ্যম জগতের দুইটা পরিচিত গণমাধ্যম, প্রথম আলো এবং ডেইলি স্টার, এই দুইটা গণমাধ্যমের প্রধান কার্যালয় প্রথমে ভাঙচুর করা হয়েছে, এরপর অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে। চলে পুরো একদম ছারখার হয়ে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে প্রায় 40 জনের মতো গণমাধ্যম কর্মী আটকে ছিল। ভবনের নিচের তলায় আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, কিন্তু যারা উপরে কর্মরত ছিল, নাইট শিফটে ডিউটি ছিল, তারা সেখান থেকে বেরোতে পারেনি। বিদেশ থেকে দুইটা পলাতক ইউটিউবার ইলিয়াস এবং পিনাকি, এই দুইটা ছেলে পরিকল্পিতভাবে প্রথম আলো এবং ডেইলি স্টারকে জ্বালিয়ে দিল, ধ্বংস করে দিল। এদের দীর্ঘদিনের পরিকল্পনা। প্রথম আলো এবং ডেইলি স্টার ভারতীয় আগ্রাসনের পক্ষপাতী, প্রথম আলো এবং ডেইলি স্টার ভারতের পারপাস সার্ভ করে, প্রথম আলো এবং ডেইলি স্টার আওয়ামী লীগের দূষর, এ ধরনের একটা অভিযোগ এনে হাদিকে হত্যার পর প্রথম আলো এবং ডেইলি স্টারকে সম্পূর্ণরূপে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমি খুব খুশি হয়েছি, কারণ বাংলাদেশের রাজনীতিতে বিভাজন সৃষ্টিকারী দুইজন ব্যক্তি ছিল, যারা 111 সৃষ্টি করেছিল, যারা 111 সৃষ্টির নেপথ্যের কারিগর, যারা সেই 111 থেকে সুদখুর ইউনূসকে বাংলাদেশের ক্ষমতায় বসাতে চেয়েছিল, সেই মাহফুজ আনাম এবং মতিউর রহমান, তারা দুজন প্রথম আলো এবং ডেইলি স্টারের সম্পাদক। এই দুইটা বদমাইশ শেখ হাসিনা সরকার পতনের পর নানাভাবে কটূক্তি করেছে, তারা উৎসব পালন করেছে, তারা ব্যঙ্গ করে বলেছে প্রথম আলো ঠিক রয়ে গেছে কিন্তু শেখ হাসিনা পালিয়ে গেছে। মাহফুজ আনাম এবং মতিউর রহমান, আপনাদেরকে বলতে চাই এখন কেমন লাগছে, অনুভূতিটা আসলে কি আমাদেরকে একটু বলবেন? আপনার সেই গণমাধ্যম তিলে তিলে গড়া প্রথম আলো ধ্বংস করে দিয়েছে, মাহফুজ আনাম ডেইলি স্টার তিলে তিলে গড়া রক্ত জল করে সৃষ্টি করেছেন, একদম আগুনে চালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। এবং আপনার প্রতিষ্ঠানে কর্মরত যারা লাল বিপ্লবী সাংবাদিক ছিল, যারা গত বছর জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানকে সমর্থন দিয়েছিল এবং পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা সংবাদ ছড়িয়ে দিয়েছে, বিভিন্ন ধরনের গুজব রটিয়েছে, তারা আজকে আটকা পড়েছে। জাইমা রহমান নামের একজন সংবাদ মাধ্যম কর্মীকে দেখলাম, সে শ্বাস নিতে পারছে না, ভবনের উপর তলায় যে কোনো সময় মৃত্যুবরণ করবে। সেটা নিয়ে সাংবাদিক জুলকারনাইন স্যার আবার ফেসবুকে স্ট্যাটাস
স্ট্যাটাস দিয়ে হুমকি দিচ্ছে যদি গণমাধ্যম কর্মীদের কিছু হয় সেক্ষেত্রে পরিস্থিতি কখনোই ভালো হবে না। অনেকে বলছে প্রথম আলো এবং ডেইলি স্টারে আগুন জ্বালানো হয়েছে, ডক্টর ইউনূসের সময় শেষের দিকে ডক্টর ইউনূস আর টিকতে পারবে না। মাহফুজা নাম এবং মতিউর রহমান বাংলাদেশের সংবাদ মাধ্যম জগৎকে কলঙ্কিত করেছেন। আপনারা বারবার চেষ্টা করেছেন বাংলাদেশের নির্বাচিত সরকারকে কিভাবে সরিয়ে দিয়ে একটা স্বৈরাচারকে ঠাঁই দেওয়া যায়, সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আপনারা প্রতিনিয়ত বাংলাদেশ আওয়ামী লীগের নামে মিথ্যাচার করেছেন, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছেন। এই ফ্যাসিস্টের শাসনামলে 17 বছর আপনারা যাচ্ছেতাই করেছেন, যে কোনো ধরনের সংবাদ প্রকাশ করেছেন। একবারের জন্যও ছাত্রলীগ কিংবা যুবলীগের কোনো নেতাকর্মীরা আপনাদের প্রথম আলো অফিস কিংবা ডেইলি স্টার অফিসের সামনে গিয়ে গরু জবাই করে নাই, কোনো ধরনের মব সৃষ্টি করে নাই। আপনারা যেই ফ্রাঙ্কেস্টাইনকে টেনে নিয়ে আসছেন, ডক্টর ইউনূসকে 2007 সালে আপনারা দুজন ষড়যন্ত্রের মধ্য দিয়ে আপনাদের পশ্চিমা দালালদের সহায়তায় ক্ষমতায় বসাতে চেয়েছিলেন, কিন্তু ইউনূস 2007 সালে সেই রিস্ক নেয় নাই। কিন্তু 24-এ এসে ইউনূস আপনাদের সাথে সমন্বয় করে ঠিকই ক্ষমতায় বসে পড়েছে এবং ক্ষমতায় বসে আপনাদের দুইটা তিলে তিলে করা প্রতিষ্ঠানকে তার ভাড়াটে মব সন্ত্রাসীদেরকে দিয়ে জ্বালিয়ে দিয়েছে। যে খেলার কোনো সমাপ্তি নেই সেই খেলার নামই হচ্ছে রাজনীতি। এখন রাজাকারের শাবকরা বাংলাদেশে খেলছে, মুক্তিযুদ্ধের সপক্ষের দল আওয়ামী লীগের কর্মীরা চেয়ে চেয়ে দেখছে। কিছুদিন পরে মুক্তিযুদ্ধের সপক্ষের দল বাংলাদেশ আওয়ামী লীগ খেলবে, আর এই বাংলাদেশ থেকে চিরতরে রাজাকারের শাবকদের এবং ডক্টর গংদের ভ্যানিশ করে দেয়া হবে। আমি আপনাদেরকে কিছু মাস আগেও বলেছি, বাংলাদেশে ডক্টর গং এবং এই রাজাকারের শাবকরা মিলে জামাত ইসলামী সহ এই এনসিপি টোকার সমন্বয়করা সহ মিলে একটা গৃহযুদ্ধ লাগাতে চাচ্ছে। তারা কোনো নির্বাচন চায় না, তারা ছোট স্কেলে ভারতের সাথে একটা যুদ্ধ চায়। কেন যুদ্ধ চায়? তাদের মেইন এজেন্ডা হচ্ছে যে 1971 সালে তারা যে বাংলাদেশের বিরোধিতা করেছে সেটা লজ্জামোচন করতে চায়। তারা একটা ছোট স্কেলে যুদ্ধ করে তারা বুঝাতে চায় আমরা বাংলাদেশের মুক্তিযোদ্ধা, আর এই মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আওয়ামী লীগরা এবং বিএনপির মধ্যে যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আছে তারা হচ্ছে রাজাকার, তারা ভারতের পক্ষ নিয়েছে, আমরা ভারতের সাথে যুদ্ধ করেছি। তারা তখন বলবে ছোট স্কেলে যুদ্ধের ফলে যে আমরা এখন মুক্তিযোদ্ধা, তারা আমাদের দেশের বিরুদ্ধে গিয়ে ভারতের পক্ষ নিয়েছে, তারা এখন রাজাকার। এই টেকনিকটা খাটানোর জন্য তারা অনেকদিন ধরে চেষ্টা করছে, কিন্তু সফল হচ্ছে না। এখন হাদির মৃত্যুকে কেন্দ্র করে তারা আগে থেকে যে সকল বিষয়গুলো প্ল্যানিং করে রেখেছে সেগুলো কিন্তু করছে। তারা কি করেছে? তারা ভারতীয় সহকারী হাই কমিশনের বাসভবনে হামলা করেছে, ভারতীয় হাই কমিশনে হামলা করেছে এবং বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা পত্রিকা প্রতিষ্ঠানে হামলা করেছে। ধানমন্ডি 32 গুড়িয়ে দেওয়ার জন্য গিয়েছে এবং বিভিন্ন বড় বড় আওয়ামী লীগের সাবেক নেতাদের বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে এবং অনেক অসংখ্য মানুষকে তারা পিটিয়ে হত্যা করেছে। তারা এমন একটা পরিবেশ তৈরি করে ফেলেছে যাতে এক ঢিলে তিন পাখি, কিভাবে নির্বাচন যাতে না হয়, বাংলাদেশের গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হয় এবং ভারতের সাথে ছোট স্কেলে যুদ্ধের একটা অবস্থা তৈরি হয়। এখন আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে এই ব্যাপারটা তারা করলো কিভাবে? আপনাদেরকে আমি একটা হিন্স দিয়েছিলাম যে হাদিকে হত্যার জন্য তারা আরো 1 মাস 2 মাস আগে থেকে প্ল্যানিং করে রেখেছে। হাদিও জানতো কে তাকে মারবে, কিভাবে মারবে, কোন জায়গায় মারবে, কোন সময় মারবে। সে কারণে আপনারা চিন্তা করে দেখেন, হাদি 1 মাস আগে থেকে টকশোতে গিয়ে ইমোশনাল স্পিচ দিত, বিভিন্ন বক্তব্য করতো। আমি মরে গেলে আমার ছেলেকে দেখে রাখিয়েন, আমি মারা যেতে পারি, আমাকে থ্রেট দিচ্ছে, এমন এমন লেখা লেখে, আপনারা দেখলে আপনারাও ভয়ে কেঁপে উঠবেন। এগুলা ইমোশনাল স্পিচ দিয়ে, মানে এগুলা জনগণকে ইমোশনাল যাতে হয় সে মারার পরে। শরীফ ওসমান হাদির শেষ খবর শোনার পর মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। জাতির উদ্দেশ্যে ভাষণে যা বলেছেন, যে সিদ্ধান্ত নিয়েছেন এবং পুরো জাতির যে প্রতিক্রিয়া, এটা শরীফ ওসমান হাদিকে সত্যিকার অর্থেই অনন্য উচ্চতায় নিয়ে গেছে। কোন একজন বিপ্লবী নেতার মৃত্যুর সাথে সাথে সরকার প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, এটা নর্মালি ঘটে না। এটা সাবেক প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট মারা গেলেও ঘটে না। কিন্তু শরীফ ওসমান হাদির শাহাদাতের পর মুহূর্তের মধ্যেই প্রফেসর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে। শরীফ ওসমান হাদির উচ্চতা দুইটা দিক, একটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে জনপরিসরে জনগণের কাছে, সরকারের কাছে, সিঙ্গাপুর সরকারের কাছে, বাংলাদেশ সরকারের কাছে কতটা উচ্চতায়, এটা একটা। আর দ্বিতীয় হচ্ছে শরীফ ওসমান হাদির আল্লাহর কাছে তিনি যেটা চেয়েছেন সেটাই পেয়েছেন। তিনি শাহাদাত চেয়েছেন, আল্লাহ তাকে শাহাদাতের অমীয় সুধা পান করিয়েছে। তিনি হাসতে হাসতে আল্লাহর দরবারে হাজির হবেন, গোছল লাগবে না। বিনা গোছলে শহীদের কবর, হাসর এগুলো নেই। শাহাদাত একটা ব্রিজের মতো, একটা চিমটি কাটার মতো একটু কষ্ট পেয়েছেন, সাথে সাথে আল্লাহর জান্নাতে তিনি চলে গিয়েছেন। শরীফ ওসমান হাদি এটাই চেয়েছেন যে আমি এত মাঝখানের পথ এটা চাই না, আমি চাই সরাসরি আল্লাহর কাছে হাসতে হাসতে চলে যাওয়া। জান্নাতের পাখি হিসেবে উড়ে বেড়াবেন শরীফ ওসমান হাদি, আর দুনিয়ায় যে সম্মান পাচ্ছেন তা তো পাচ্ছেন। তো দর্শক, শরীফ ওসমান হাদির জন্য আপনারা জানেন যে শনিবার একদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এটা সাধারণত সাবেক প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এদের ভাগ্যে জুটে,
সাবেক মন্ত্রীর ভাগ্য জোটে না যে তার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক, পূর্ণ দিবস রাষ্ট্রীয় শোক। আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে কেন উসমান হাদির বিষয় নিয়ে কথা হয়, তার বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হয় এবং তার মৃত্যুর বিষয় নিয়ে কথা হয়। অন্যদিকে দেশের মধ্যে যে বিভিন্ন মব হচ্ছে এইসব নিয়েও কথা হয়। এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।